আচ্ছা, আমরা সেলের এনার্জি কস্ট আলোচনা করছিলাম। একটা সেলের মধ্যে যে নানান রকম প্রসেস থাকে, কিছু কিছু প্রসেস পড়েছি, সবগুলো পড়িনি। তো এই বিভিন্ন ধরনের প্রসেস, এগুলোকে পরিচালনা করার জন্য যে এনার্জি, কি কি ধরনের এনার্জি লাগে এবং কোনটা ডমিনেট করে বা কোনটা কম লাগে বেশি লাগে। তো রিয়েল লাইফের সঙ্গে এই বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের ডিফারেন্স হচ্ছে এটাই, যে বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে যে রিয়াকশন গুলো হয় এবং যে ধরনের মলিকিউলগুলো ইউজড হয়, তাদের যে লেংথ স্কেল, সেই ওই সাইজের ছোট যদি আমরা হতে পারি, তাহলে দেখব ওই সাইজে যদি আমরা যেতে পারি, তাহলে দেখবো যে সব রকম এনার্জি একজন আরেকজনের সঙ্গে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? ও আচ্ছা, এটা তোদের জন্য যখন আছিস একটু বলে দিই, আমি এখন থেকে না 11টা 15তেই ক্লাস নেব। ঠিক আছে? কোনো একটা কারণে ওই সময়টাতে মানে কানেক্ট হতেই অনেক সময় লাগে। 11টা থেকে শুরু করবো, 11টা 15 কানেক্ট হবে। তোরা 11টা 15তেই আসিস এরপর থেকে। আচ্ছা, তো যেই মানে ওই বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের মানে একদম বেসিক বেসিক বিল্ডিং ব্লকে যদি আমরা ওই সাইজে যদি আমরা যেতে পারি নিজেদেরকে ছোট করে করে, তাহলে আমরা দেখবো যে ওই লেন্থ স্কেলে সব এনার্জি সবাই মানে সব এনার্জি ইকুইভ্যালেন্ট হচ্ছে। থার্মাল এনার্জি যেটা র্যান্ডম, আর ইলেকট্রোস্ট্যাটিক বা মেকানিক্যাল এনার্জি যারা হচ্ছে স্পেসিফিক, তারা একটা একটার সঙ্গে কম্পেয়ারেবল। যেটা রিয়েল লাইফের ক্ষেত্রে র্যান্ডম মোশনটা না ধরলেও চলে, বাদ দিয়ে দিলেও হয়। তো এই জায়গাটার জন্যই বায়োলজিক্যাল ওয়ার্ল্ডটা এতটা আলাদা। আচ্ছা, এবার ন্যাচারাল এনার্জি ইউনিট, যেমন আমরা লেংথের ক্ষেত্রে ব্যাকটেরিয়াল সেলের লেংথটাকে ইউনিট ধরি, বা সারফেস এরিয়া বা মাস, সবার ক্ষেত্রে একটা ইউনিট আছে। বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে থ্যাঙ্কফুলি মানে এটা আমাদের পরিচিত ইউনিট, যেটা আমরা রিয়েল লাইফে অনেক সময় ইউজ করি। সেটা হচ্ছে ভ্যালু অফ কেবিটি। এটা হচ্ছে ন্যাচারাল এনার্জি ইউনিট। যখন আমরা মানে কোনো বায়োলজিক্যাল রিয়াকশন ডেসক্রাইব করব, বা সেখানে কত এনার্জি লাগছে, কত কোন কাজে এনার্জি কস্ট কত, সেইগুলো আমরা যখন ডিসকাস করব, তখন আমরা সামথিং কেটি, কেটির টার্মে আমরা ব্যাপারটাকে লিখব। হুম। এবার যদি কোনো ক্যালকুলেশন করতে হয়, তখন কেটির ভ্যালুটা কোন ইউনিটে ইউজ করব, সেটা আবার ওই কিরকম সিচুয়েশন তার উপর ডিপেন্ড করছে। যদি ইলেকট্রোস্ট্যাটিক কোনো ফোর্স নিয়ে যদি ইয়ে করা হয়, তাহলে অবভিয়াসলি ইলেকট্রন ভোল্ট 0.025 ইভি এটাকে ইউজ করা হবে। আবার যদি কোনো মানে কোনো একটা মাস অফ সাম কেমিক্যাল, সেটার সেটার কোনো রিয়াকশন, তখন 0.6 কিলো ক্যালোরি পার মোল মানে কে ক্যাল পার মোল, এই ইউনিটও আমরা ইউজ করতে পারি। মানে কেটির যে ভ্যালুটা। আর যদি কোনো মেকানিক্যাল মোটর স্টাডি করতে চাই, যেমন ধর একটা সেলের মোশন, ঠিক আছে? তো সেলের মোশন, যে কোনো সেলের মোশনে জেনারেলি কি হয়, সেলের গায়ে কিছু একটা ধরনের সুর থাকে, একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, ঠিক আছে? যেগুলোকে বলা হয় সিলিয়া এবং ফ্ল্যাজেলা। তো এই ধরনের মেকানিক্যাল মোশনের ক্ষেত্রে কিছু একটা মোটর কাজ করে। তো এই মোটরগুলোর মোশন যখন আমরা ডেসক্রাইব করব, তখন আমরা কেটিকে লিখবো পিএনএনএম এই ইউনিটে। ঠিক আছে? এটা কি ইউনিট? না ফোর্স ইন্টু লেংথ বা ডিস্টেন্স। কেননা এই ধরনের মোটরগুলো জেনারেলি, আচ্ছা ফোর্সটাকে লিখবো পিকো নিউটন এই ইউনিটে। ঠিক আছে? পিকো 10⁻⁻12 নিউটন। পিকো নিউটন, এটা তো ন্যানোমিটার। পিকো নিউটন ন্যানোমিটার ইউনিটে কেটির ভ্যালু অ্যাট রুম টেম্পারেচার ইজ 4.1। তো মোটর মেকানিজম ডিসক্রাইব করার সময় আমরা পিকো নিউটন ন্যানোমিটার ইউজ করি, কেননা মোটরগুলো জেনারেলি ওই পিকো নিউটন অর্ডারের ফোর্স এক্সার্ট করে ওভার ন্যানোমিটার লেংথ স্কেল। নাও দ্য বাজেট, এনার্জি বাজেট অ্যান্ড মাস বাজেট। সব জায়গাতেই একটা বাজেট লাগে, কারণ না সবকিছুই লিমিটেড। সমস্ত রিসোর্স আমরা যা খাই সেটা ওটা লিমিটেড খাই, অনন্ত পরিমাণ খাবার তো আমরা খেতে পারবো না। সূর্যের আলো থেকে যে এনার্জি পাই সেটাও একটা লিমিটেড। রিসোর্স সবসময় লিমিটেড।
তাহলে লিমিটেড রিসোর্স দিয়ে আমাকে আমার প্রয়োজনীয় কাজগুলো করে ফেলতে হবে। ফর দ্যাট রিজন দেশেরও একটা বাজেট থাকে, সেরকম আমাদের শরীরেরও একটা নিজস্ব বাজেট আছে, যে কিভাবে আমি যে এনার্জিগুলো কালেক্ট করছি সেগুলোকে ঠিক কিভাবে মানে ডিসিপ্লিনড ওয়েতে ইউটিলাইজ করব, যাতে আমার মিনিমাম রিকোয়ার্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো সবগুলোকেই সাপোর্ট করা যায়। ওকে, তো আমাদের সেলের এই এনার্জি অ্যান্ড মাস বাজেটের এনার্জি কারেন্সি বলা হয় এটিপি কে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটিপি ছাড়াও অ্যাকচুয়ালি এটিপি একমাত্র নয় যে এনার্জি স্টোর করে, এটিপি ছাড়াও এনার্জি স্টোর করে এনএডিএইচ বা এনএডিপিএইচ, পি হচ্ছে ফসফেট, এবং ট্রান্সমেমব্রেন এইচ প্লাস গ্রেডিয়েন্টস। ট্রান্সমেমব্রেন অর্থাৎ এটা যদি সেলের মেমব্রেন হয়, সেলের মেমব্রেনের তো লেয়ার থাকে লিপিড, প্রোটিন, লিপিড, ঠিক আছে, লিপিড বাইলেয়ার স্ট্রাকচার থাকে সেলের মেমব্রেনে, এটা তো তোরা জানিস। তো এই যে একটা মোটা সোটা মেমব্রেন, মেমব্রেনের বাইরে এবং ভেতরে এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন থাকে, বাইরে বেশি থাকতে পারে, ভেতরে কম থাকতে পারে, বা উল্টোটাও হতে পারে। তাহলে এই যে একটা আয়নের গ্রেডিয়েন্ট আছে, এই আয়নের গ্রেডিয়েন্টের মধ্যেও এনার্জি স্টোর থাকে, এটা ডিটেলস আমরা একটু পরেই পড়বো। তাহলে 3 রকমের এনার্জি স্টোরেজ পসিবল, এটিপি, এনএডিএইচ এবং এইচ প্লাস আয়ন গ্রেডিয়েন্টস। কিন্তু এদের মধ্যে এটিপিকেই এনার্জি কারেন্সি বলে, কেননা এটিপি থেকে এনার্জিটা সহজেই বিভিন্ন বায়োকেমিক্যাল রিয়াকশনে এটিপির এনার্জিটা সহজেই কনভার্ট করা যায় অন্য কিছুতে, বা অন্য কিছুর এনার্জিকে সহজেই এটিপিতে কনভার্ট করা যায়। দ্যাটস ওয়াই এটিপি ইজ দ্য এনার্জি কারেন্সি অফ আওয়ার সেল। ওকে, তাহলে এবার এটিপি কিভাবে, মানে মেটাবলিজমের সময় এটিপি ঠিক কিভাবে কাজ করে এনার্জি স্টোরেজ, এনার্জি স্টোর হিসাবে। মেটাবলিজমের সব থেকে ফেমাস এক্সাম্পল ইজ গ্লাইকোলাইসিস, যেখানে আমরা সাইক্লিক গ্লুকোজকে ভেঙে, মানে আমরা যে খাবারগুলো খাই তার একটা কম্পোনেন্ট কার্বোহাইড্রেট ফুড, সে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে গ্লুকোজ, সেই গ্লুকোজকে ভেঙে কিভাবে আমরা এনার্জি পাই। সো গ্লুকোজের ফর্মুলা C6H12O6। গ্লুকোজের বিভিন্ন রকম স্ট্রাকচার আছে, তার মধ্যে সাইক্লিক গ্লুকোজটা আমরা স্টাডি করব। সাইক্লিক গ্লুকোজ লুকস লাইক দিস, যেখানে যে হেক্সাগনটা আছে তার মধ্যে একটা পয়েন্টে, একটা কর্নারে অক্সিজেন থাকে। সিক্স কার্বনটা কোথায় থাকে, একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে CH2OH গ্রুপ, বাদ বাকি সবগুলোতেই CHOH। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, এরা সকলেই CHOH, একটাতে O থাকে আর একটাতে C এর সঙ্গে CH2OH। তাহলে হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য টাইম অফ গ্লাইকোলাইসিস, তিনটে মেন ঘটনা ঘটে বা সাইকেল বলা যায়। প্রথম সাইকেলে কিছুটা এনার্জি আমরা ইনভেস্ট করি প্রসেসটাকে করানোর জন্য, এই এনার্জি ইনভেস্টমেন্টটা লাস্ট স্টেপে উঠে আসে পুরোটাই। প্রথম সাইকেলে আমরা বা প্রথম লেভেলে আমরা এনার্জি ইনভেস্ট করি, তারপরে লেভেলে আমরা সাইকেলটাকে ভেঙে দুটো লিনিয়ার চেনে কনভার্ট করি, এবং লাস্ট লেভেলে আমরা এনার্জি জেনারেট করি। তাহলে প্রথম স্টেপ যেখানে আমরা এনার্জি ইনভেস্ট করি, সেখানে কি 1 মলিকিউল অফ গ্লুকোজ, এখানে যে ইয়েগুলো খালি আছে, যে বন্ডগুলো খালি আছে, ওখানে অ্যাকচুয়ালি H আছে, H, ঠিক আছে, সবগুলোতেই তাই। আচ্ছা, তো এখানে এনার্জি ইনভেস্ট হয়, অর্থাৎ দুটো এটিপি ঢোকে, ঠিক আছে, দুটো এটিপি ঢুকে মাঝখানে কিছু ইন্টারমিডিয়েট প্রোডাক্টস আছে। তো ফাইনালি যেটা ব্যাপার সেটা হলো যে দুটো এটিপি অ্যাকসেপ্ট করে এখানে এটিপি থেকে একটা ফসফেট, মানে অ্যাকচুয়ালি এটিপি থেকে এডিপি হয়, ঠিক আছে, এটিপি থেকে এডিপি হয়, আর যে মলিকিউলটা সে দুটো ফসফেট পায়। তার ফলে আমরা নতুন যে কমপ্লেক্সটা পাই সেটা হলো ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট, 1
আর এটা 6, সরি এটা 1, এটা 6, 1 2 3 4 5 6, ফার্স্ট কার্বন আর 6 কার্বন, সেখানে দুটো ফসফেট অ্যাড হয়, সো নাও ইট ইজ কল্ড ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট। ঠিক আছে, ফার্স্ট স্টেপ এটা। নেক্সট সাইকেলে এই যে ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট ছিল, সেটার ক্লিভেজ হয়, হয়ে দুটো একদম আইডেন্টিক্যাল দুটো কমপ্লেক্স তৈরি হয়। Those organic complexes are called glyceraldehyde 3-phosphate. 1 2 3, থার্ড কার্বনে ফসফেট অ্যাটাচড অবস্থায় থাকে। তাহলে 6টা কার্বন ছিল, ভেঙে 3টে কার্বন হলো, এবং বাকি অন্যান্য মলিকিউলগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হলো। Therefore we are getting 2 molecules of glyceraldehyde 3-phosphate. ঠিক আছে, so basically we are getting মানে 6 কার্বন সুগার থেকে we are getting 2 3 কার্বন sugars. And the last level is এই যে glyceraldehyde 3-phosphate হলো, সেখান থেকে এই যে আরেকটা এনার্জি ইউনিট মানে এনার্জি স্টোরেজ বলেছিলাম এটিপির পাশাপাশি NADH, সো আমরা at the last step আমরা পাই 2 molecules of NADH, 4 ATP, আর শুরুতে আমরা দুটো ATP দিয়েছিলাম, তাহলে নেট প্রোডাক্ট হচ্ছে 2 ATP molecules plus 2 molecules of pyruvate. ঠিক আছে, তাহলে in the last step energy is generated in the form of NADH and ATP. এখন একটা ATP এনার্জির ভ্যালুটা কত, আগেই বলেছে আমাদের এখানে ইউনিট সবসময় KT, natural energy unit. So the energy liberated by the hydrolysis of gamma bond of ATP যেটা যে ফসফেটটা ডিটাচ হয় আর কি, সেই বন্ডটা gamma bond of ATP leading to the formation of ADP and an inorganic phosphate ion is 20 KT. তাহলে ATPর হাইড্রোলাইসিস হয়ে যে ADP হলো, এই যে ব্যাপারটা, কতটা এনার্জি লিবারেটেড হয়, 20 KT। তাহলে আমরা একটা মলিকিউল অফ গ্লুকোজ তার যে গ্লাইকোলাইসিস বা মেটাবলিজম, সেখানে আমরা দুটো ATP পাই, তার মানে আমরা 40 KT এতটা এনার্জি পাই একটা গ্লুকোজ মলিকিউল থেকে। ঠিক আছে, এবার এখান থেকে তোরা হিসাব করতে পারিস যে কোনো একটা মিনিমাল অ্যাক্টিভিটি, যেমন ধর খাটের উপর কোনো একটা অবজেক্ট আছে, সেটাকে তুই ঠেলে 1 সেন্টিমিটার সরাবি, এই কাজটার জন্য তোকে কতটা এনার্জি অ্যাপ্লাই করতে হচ্ছে, এই এনার্জি ক্যালকুলেট করতে গেলে তোকে কি করতে হবে, খাট এবং অবজেক্টের মধ্যেকার ফ্রিকশনাল ফোর্সটা জানতে হবে, কেননা বেসিক্যালি তুই ফ্রিকশনাল ফোর্সের এগেনস্টেই কাজটা করছিস। তো বা এই ধরনের আরো কিছু ছোটখাটো অ্যাক্টিভিটি ধরে মানে ভাবতে পারিস, সেটাতে কতটা এনার্জি লাগে সেটা ক্যালকুলেট করলে সেটার সঙ্গে 40 KT এটাকে কম্পেয়ার করলে বুঝতে পারবি যে মানে অ্যাকচুয়ালি বুঝতেই পারছিস, কেননা এই যে কেটির যে ভ্যালুগুলো আগে আমরা ডিসকাস করেছি, তো কেটির ভ্যালু অ্যাট রুম টেম্পারেচার ইট ইজ 4.1 পিকোনিউটন ন্যানোমিটার। তার মানে এই 1 কেটি মানে হচ্ছে 4.1 পিকোনিউটন ফোর্স দিয়ে কোনো একটা অবজেক্টকে 1 ন্যানোমিটার সরাতে যতটুকু এনার্জি লাগে সেইটা হচ্ছে কেটি। তার মানে 40 কেটি মানে অ্যাকচুয়ালি কিছুই নয়। কত 40 কেটি মানে হচ্ছে 4 4 16 160 পিকোনিউটন ফোর্স অ্যাপ্লাই করে কোনো একটা অবজেক্টকে তুই 1 ন্যানোমিটার সরাতে হবে, দিস ইজ নাথিং। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাস্তব জীবনে করতে হলে প্রচুর প্রচুর মলিকিউলস খেতে হবে, প্রচুর প্রচুর মলিকিউলের মেটাবলিজম দরকার। ঠিক আছে, ফর ডুইং এনি রিয়েল লাইফ অ্যাক্টিভিটি। তো যাই হোক, হোয়াট এভার, মানে এটিপিটা এত ভালো একটা মানে জিনিস, এনার্জি কারেন্সি, এটাকে এমনি এমনি বলা হয় না। ধর
আমরা যখন বাইরে যাই, বাজারে যাই বা স্কুল কলেজে যাই বা কোথাও যখন আমরা বেরোই, তখন আমরা 1000 টাকার নোট নিয়েও সাধারণত বেরোই না, বা আমরা 1 টাকার কয়েন নিয়েও সাধারণত বেরোই না। আমরা কি করি, আমরা ইন্টারমিডিয়েট নোটগুলোই সঙ্গে বেশি রাখি। 5 টাকার কয়েন, 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার নোট, এগুলো আমরা বেশি রাখি। তার কারণটা কি, খুব ছোট কারেন্সির জিনিস ইউজ করলে বেশি পরিমাণে দিতে হবে। দোকানে গিয়ে তুই কোনো একটা জিনিস কিনলি 100 টাকা, তুই তাকে 101 টাকার কয়েন দিলি, দোকানদার তোকে জিনিস দেবেই না, তোকে চড় মেরে বাড়ি পাঠিয়ে দেবে, গালাগাল দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। সো খুব স্মল কারেন্সিও ইউজফুল নয়, আর খুব লার্জ কারেন্সিও ইউজফুল নয়। কোথাও গিয়ে 10 টাকা জিনিস কিনে 1000 টাকা দিলেও একই কাণ্ড। তো যেই কারেন্সিটা ইন্টারমিডিয়েট, সেই কারেন্সি মোস্ট ইউজফুল। এটিপির ক্ষেত্রে সুবিধা হলো যে এই যে 20 কেটি একটা এটিপি মলিকিউল এই যে এনার্জিটা জেনারেট করে, এই মানে বেশিরভাগ একটা বড় সংখ্যক বায়োকেমিক্যাল রিয়াকশনস মোটামুটি এই অর্ডারের এনার্জি তাদের দরকার হয়, ঠিক আছে? তো তখন তারা কি করবে, হয়তো 20 কেটি এনার্জি দরকার, সে একটা এটিপি নিয়ে নিল সেল থেকে। অনেকগুলো এটিপি ঘুরঘুর করছিল, কারেন্সি লক্ষ্মীর ভাঁড়, তার 40 কেটি দরকার, 2টো এটিপি নিয়ে নিল। এখন বেশিরভাগ বায়োকেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে ওই 20 কেটি, 30 কেটি, 40 কেটি, 50 কেটি এই অর্ডারের এনার্জিই লাগে। ফলে একটা, দুটো বা তিনটে এটিপি নিয়ে ওর কাজ চলে যায়। এবার তুই বলতে পারিস যে কিন্তু কোনো একটা রিয়াকশনে যদি 2000 কেটি এইটা যদি দরকার হয়, তখন তো এটিপিটা অতটা ইউজফুল হবে না। কিন্তু ওই এত হাই অ্যামাউন্ট অফ এনার্জি কোনো রিয়াকশনই লাগে না। বড় জোর একটা কোভ্যালেন্ট বন্ড ফরমেশনে 150 কেটি এইটাই ম্যাক্সিমাম দরকার। তাহলে 150 কেটি মানেও তোর কত হচ্ছে, 8টা এটিপি হলেই হয়ে যাচ্ছে। তো জেনারেলি আমরা যে ধরনের অ্যাক্টিভিটি করি, বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি, সেগুলোতে ওই 1টা থেকে 10টা এটিপি ইউজ করলেই হয়ে যায়। তাহলে এটিপি থেকে যে এনার্জিটা রিলিজ হচ্ছে সেটার ভ্যালুটা বেসিক্যালি ইন্টারমিডিয়েট, খুব বড়ও না খুব ছোটও না, খুব বড় হলেও সমস্যা, খুব ছোট হলেও সমস্যা। দ্যাটস ওয়াই এটিপি ইজ মোস্ট পপুলার এবং সব থেকে বেশি ব্যবহৃত হয় ইনসাইড আওয়ার সেল। এই হচ্ছে এটিপির আরো মানে ফার্দার ইন্টারনাল স্ট্রাকচার। এটা হচ্ছে এটিপি ডিটেইলড স্ট্রাকচার, ঠিক আছে? ট্রাইফসফেট, 1টা 2টো 3টে ফসফো অ্যানহাইড্রাইড বন্ডস, এই বন্ডটা মানে অ্যাকচুয়ালি বিভিন্ন ফসফেট গ্রুপের মধ্যে যে বন্ডটা আছে, ইট ইজ ফসফো অ্যানহাইড্রাইড বন্ডস। এবং বাকি যে পোর্শনটা, যেটাকে আমরা অ্যাডিনোসিন বলি আর কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, বাকি যে পোর্শনটা দ্যাট কম্প্রাইজেস অফ রাইবোজ সুগার অ্যান্ড অ্যাডেনাইন। ঠিক আছে, নাও এটা হাই এনার্জিতে আছে। এবার এনার্জি অ্যাভেলেবেল ফর সেলুলার ওয়ার্ক অ্যান্ড ফর কেমিক্যাল সিনথেসিস 20 কেটির মতো এনার্জি দিয়ে দিল। তার ফলে একটা ইনঅর্গানিক ফসফেট গ্রুপ বেরিয়ে চলে গেল, দিয়ে এখন এটা হয়ে গেল অ্যাডিনোসিন ডাইফসফেট, 2 ফসফেট গ্রুপস। আবার যদি বাইরে থেকে এনার্জি পায়, সানলাইট বা খাবার থেকে পায়, 20 কেটি মতন এনার্জি যদি পায়, তাহলে আবার ও ফসফেট গ্রুপটাকে অ্যাড করে অ্যাডিনোসিন ট্রাইফসফেট হয়ে যাবে। রিয়াকশনটাও তুলনামূলকভাবে ভালোই সিম্পল। আচ্ছা, নেক্সট the second form of chemical energy, it is NADH. আচ্ছা, এইটা বুঝতে গেলে আগে একটু অক্সিডেশন রিডাকশনের বেসিকটা বুঝতে হবে। অক্সিডেশন ছোটবেলায় পড়েছিলি, অক্সিজেন অ্যাড হয় বা অক্সিজেন রিমুভ হয়, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে দেখা গেল অক্সিডেশন রিডাকশনের ডেফিনেশনটাকে আরেকটু ব্রড করতে হবে। এমনও ঘটনা মানে এমনও রিয়াকশন আছে যেখানে অক্সিজেনের দরকার নেই, তবুও সেগুলোকে ইন প্রিন্সিপাল অক্সিডেশন বলা যায়।
মানে অক্সিডেশনের ধারণাটাকে আরেকটু প্রশস্ত করে রিডিফাইন করা হলো with the help of something called oxidation number. আচ্ছা, অক্সিডেশন নাম্বার ব্যাপারটা কারোর মনে আছে? জাস্ট জিজ্ঞেস করছি আর কি। কি একটা বলা হয়, জারণ সংখ্যা মনে হয়। অক্সিডেশন নাম্বারের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এই ব্যাপারটাকে মনে রাখার জন্যই করা হয়েছে। অক্সিডেশন এককালে তো অক্সিজেন অ্যাড করা বা রিমুভ করা দিয়ে ডিফাইন করা হতো, কিন্তু পরবর্তীকালে ধারণাটাকে এক্সটেন্ড করে এখন যেটা বলা হয় সেটা হলো এনি সর্ট অফ রিমুভাল অফ ইলেকট্রনস ফ্রম অ্যান অ্যাটম অর মলিকিউল, দ্যাট ইজ কল্ড অক্সিডেশন। এবং এনি সর্ট অফ অ্যাডিশন অফ ইলেকট্রন, অক্সিজেন থাকতেও পারে নাও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কোনো একটা রিয়াকশনে কোনো একটা মলিকিউল থেকে যদি, যেমন এটা ঠিক আছে, এ একটা মলিকিউল, বি একটা, এ একটা অ্যাটম, বি একটা অ্যাটম, বাট এই অ্যাটমটা ইলেকট্রন ডোনেট করে দিল এবং সেই ইলেকট্রনটা বি অ্যাকসেপ্ট করলো, তার ফলে এই অ্যাটমটা হয়ে গেল একটা ক্যাটায়ন পজিটিভ এবং বিটা হয়ে গেল অ্যানায়ন, এবং তার ফলে ফাইনালি এ আর বি একসঙ্গে হয়ে একটা যৌগ হলো। এই যে এটা ইলেকট্রন লুজ করলো, তার ফলে এটা অক্সিডাইজড হলো। যে ইলেকট্রন লুজ করবে সে অক্সিডাইজড হবে, অ্যাজ এ রেজাল্ট ওর অক্সিডেশন নাম্বারটা বাড়বে। ঠিক আছে, নেগেটিভ চার্জের পরিমাণ যত বাড়বে অক্সিডেশন নাম্বারটা তত বাড়বে। উল্টো দিকে কি হলো, বি ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, অ্যাডিশন অফ ইলেকট্রন, উল্টো বললাম, ইলেকট্রনটা লুজ করার ফলে এ পজিটিভলি চার্জড হলো, পজিটিভ চার্জের পরিমাণটা যত বাড়বে অক্সিডেশন নাম্বার তত বাড়বে। ঠিক আছে, মানে যত বেশি ইলেকট্রন ডোনেট করবে আর কি তত বেশি অক্সিডাইজড হবে, আর যত বেশি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে তত বেশি কেউ রিডিউসড হবে। ঠিক আছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে অক্সিডেশন নাম্বার কমে, অক্সিডেশন নাম্বার ফলস ডাউন। যত ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে নেগেটিভ চার্জ বাড়বে, অক্সিডেশন নাম্বার কমবে, যত ইলেকট্রন ডোনেট করবে পজিটিভ চার্জ বাড়বে, অক্সিডেশন নাম্বার বাড়বে। So basically oxidation and reduction is all about transfer of electrons. If somebody is oxidized, it becomes more positive and it loses electron. ঠিক আছে, আচ্ছা এইবার তাহলে এই হলো এই। এবার এনার্জির ব্যাপারটা কিরকম? জেনারেলি অক্সিডেশন প্রডিউসেস এনার্জি আর রিডাকশন নিডস এনার্জি। কোনো কিছু যদি অক্সিডাইজড হয় তাহলে এনার্জি পাওয়া যাবে, এনার্জি উইল বি রিলিজড। কেউ যদি রিডিউসড হয় তাহলে এনার্জি উইল বি অ্যাকসেপ্টেড। আচ্ছা, রিডাকশন মানে কি? ইলেকট্রনের অ্যাডিশন। তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ইটস অল অ্যাবাউট হাই এনার্জি ইলেকট্রন ট্রান্সফার, মানে ইলেকট্রনগুলোই এনার্জি ক্যারি করছে, ইলেকট্রনগুলো এনার্জি সমেত কোনো একটা অবজেক্টে ঢুকে গেল মানে রিডাকশন হলো, ইলেকট্রনগুলো এনার্জি সমেত কোনো একটা অবজেক্ট থেকে বেরিয়ে এলো মানে অক্সিডেশন হলো। ক্লিয়ার? নাও NADPH is the reduced form আর NADP+ is the oxidized form। তাহলে NADPH এর অক্সিডেশন যদি হয়
then it will release high energy electrons, যেটা আমাদের দরকার, এনার্জি দরকার, we need energy। তাহলে এটিপির ক্ষেত্রে কি হয়েছিল, এটিপি থেকে এটিপি হলো, এনার্জি বেরিয়ে এলো। এটার ক্ষেত্রে কি হবে, NADPH থেকে অক্সিডেশন হয়ে NADP প্লাস হবে, অর্থাৎ এইচটা বেরিয়ে যাবে আর কি। ইন দ্য প্রসেস ইট উইল রিলিজ হাই এনার্জি ইলেকট্রনস, এই হচ্ছে এনার্জি। এবার অন্য একটা প্রসেস যার এনার্জির প্রয়োজন আছে, সে কি করবে, এই হাই এনার্জি ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে নেবে, এর ফলে ওর রিডাকশন হবে এবং এই ধরনের রিডাকটিভ বায়োসিনথেসিস যার এনার্জির দরকার, সে ওই হাই এনার্জি ইলেকট্রনগুলো নিয়ে নেবে। তাহলে NADPH যদি কোথাও প্রেজেন্ট থাকে, তাহলে ও হাই এনার্জি ইলেকট্রন রিলিজ করে একটা রিডাকশন রিঅ্যাকশনকে হেল্প করতে পারে। ঠিক আছে, এবার এই হচ্ছে NADPH এর স্ট্রাকচার। NADPH and NADP প্লাস, এইটা মিসিং, দিস হাইড্রোজেন। এবার বাকি স্ট্রাকচার তো অবভিয়াসলি কমন থাকবে এদের মধ্যে। তো মূল জিনিসটা হচ্ছে নিকোটিনামাইড রিং, দিস N। এছাড়া অবভিয়াসলি A আছে, অ্যাডেনাইন থাকবে, রাইবোজ থাকবে, এটার মতোই, ঠিক এটিপির মতোই, খুব বেশি ডিফারেন্স নয় কিন্তু। এটিপিতেও অ্যাডেনাইন থাকে, রাইবোজ থাকে, রাইট? এখানেও অ্যাডেনাইন আছে, রাইবোজ আছে, তবে মানে অ্যাডেনাইন থাকে, রাইবোজ থাকে, এরকম ভাবে ভাবতে পারিস ব্যাপারটাকে, যে এটিপিতে অ্যাডেনাইন থাকে, রাইবোজ থাকে, তার সঙ্গে এখানে অতিরিক্ত কি, রাইবোজের সঙ্গে একটা নিকোটিনামাইড রিং। এই নিকোটিনামাইড রিং এর সঙ্গে H থাকবে, NADPH, আর না হলে NADP প্লাস, Hটা থাকবে না। ঠিক আছে, আর এই নিচের দিস ফসফেট গ্রুপ ইজ মিসিং ইন NAD প্লাস অ্যান্ড NADH। মানে যেমন NADPH থেকে NADP প্লাস এ যেমন একটা এনার্জি সাপ্লাই করতে পারে, তেমনি NADH থেকে কেউ যদি NAD প্লাস হয় আর কি, মানে একই ব্যাপার, ও হাই এনার্জি ইলেকট্রন রিলিজ করবে, তখন সেটা স্ট্রাকচারের সময় নিচের এই ফসফেট গ্রুপটা জাস্ট থাকবে না, বাকি এক, বাকি স্ট্রাকচার সেম। আচ্ছা, এবার লাস্ট, দ্য থার্ড কাইন্ড অফ এনার্জি স্টোরেজ, ইট ইজ H plus gradient across the membrane। মেমব্রেনটা কি লিপিড বাইলেয়ার, যার মধ্যে প্রোটিন ঢুকে ঢুকে থাকে, বড় বড় প্রোটিনের দানা, দিস ইজ লিপিড বাইলেয়ার। আর এটা হচ্ছে আয়ন চ্যানেল, যার মধ্যে দিয়ে দরকার মতন মেটেরিয়াল পাস করতে পারে। এটা মনে হয় ট্রান্সপোর্ট প্রপার্টি আগে কখনো বলেছিলাম, যে বিভিন্ন সাইজের মলিকিউল থাকে, খুব ছোট সাইজের মলিকিউল যারা লিপিডের মধ্যে সলিউবল, তারা মাঝখান দিয়ে গুতিয়ে গুতিয়ে ঠেলে গুতিয়ে ঢুকে যায়, যারা একটু বড় সাইজের তারা যেতে পারে না, তাদের জন্য এরকম গেট দরকার, এই গেটটা ওপেন হবে, ঢুকবে আবার। H প্লাস আয়নটা এই ধরনেরই, ওরা ভেতর দিয়ে যেতে পারে না। শুধু সাইজের উপরেও নয়, অনেক সময় মানে অন্যান্য কিছু হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক এই ধরনের প্রপার্টির উপরেও ব্যাপারটা ডিপেন্ড করে। তো এদেরকে বলে আয়ন চ্যানেল, যাদের মধ্যে দিয়ে আয়নগুলো পাস করতে পারে। সো এই যে বাইরে ডেনসিটিটা বেশি আর ভেতরে, অবশ্য ভেতর আর বাইরটাকে ডিফাইন্ড নয়, মোট কথা মেমব্রেনের একটা পাশে ডেনসিটি কম আর একটা পাশে ডেনসিটি বেশি, তাহলে অবভিয়াসলি যেদিকে ডেনসিটি বেশি সেখানটা পজিটিভলি ওভারঅল, মানে এখানে একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, একদিকে পজিটিভ চার্জ আর একদিকে পজিটিভ, একদিকে নেগেটিভ। এখন গেট যদি খোলা হয়, খোলা পায়, তাহলে এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বরাবরই ফ্লোটা হবে। ঠিক আছে, এই ফ্লোয়ের জন্য কে দায়ী? প্রথমত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এরা এদিকে ঠেলাঠেলি করবে, সংখ্যায় বেশি। আরেকটা হচ্ছে এন্ট্রপিক পুশ, মানে হচ্ছে পাতি গ্রেডিয়েন্টের জন্য যে একদিক থেকে আরেক দিকে মুভ করবে, সেটা একটা এন্ট্রপিক মুভমেন্ট। তা এই দুটো কারণে একদিক থেকে আরেক দিকে
মুভ করবে, এখন মোস্ট ইম্পর্টেন্ট, এই মুভমেন্টের সময় সাচ টাইপ অফ আয়ন গ্রেডিয়েন্টস, মানে এনার্জি সাপ্লাইটাও কিভাবে দেবে, such type of ion gradients are interconvertible with either ATP energy or NADH energy. NADH can donate its high energy electrons to the electron carrier molecules in the plasma membrane. They liberate H plus ions on the opposite side, creating a gradient. NADH upon oxidation, এবং oxidation মানেই releasing high energy electrons, oxidation হয়েও NAD plus হয়, অর্থাৎ H মাইনাস এটাকেও রিলিজ করে। ঠিক আছে, আচ্ছা এবার এই যে হাই এনার্জি ইলেকট্রন ও রিলিজ করলো, এবার এই ইলেকট্রনগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য কিছু মলিকিউল থাকে প্লাজমা মেমব্রেনে। তাহলে প্লাজমা মেমব্রেনের মলিকিউলগুলো এই ইলেকট্রনগুলোকে রিসিভ করে, ওরা আবার H প্লাস আয়নকে রিলিজ করে, এর ফলে একটা আয়নের গ্রেডিয়েন্ট তৈরি হয়। তার মানে এই যে হাই এনার্জি ইলেকট্রনগুলো একটা মলিকিউল রিসিভ করলো, করেও H প্লাস আয়ন জেনারেট করলো এবং আয়ন গ্রেডিয়েন্ট তৈরি করলো, তাহলে এই যে এনার্জিটা, এই হাই এনার্জি ইলেকট্রনগুলোর যে এনার্জিটা, এই এনার্জিটা এই আয়ন গ্রেডিয়েন্টের মধ্যে স্টোরড থাকে। আয়ন গ্রেডিয়েন্ট স্টোরস এনার্জি। এবার আয়ন গ্রেডিয়েন্টের মধ্যে যে এনার্জি স্টোর থাকে সেইটা এটিপিতে কনভার্ট হতে পারে থ্রু দ্য অ্যাকশন অফ আ ভেরি স্পেশাল এনজাইম, যেটাকে বলা হয় F1 F0 এটিপি সিনথেস। এবার এই ব্যাপারটা একটু একটা ফিজিক্যাল এক্সাম্পলের সঙ্গে কম্পেয়ার করলে সহজেই বুঝতে পারবি। হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, হাউ ডাজ ইট ওয়ার্ক? কিভাবে কাজ করে? উপরে জলের একটা স্টোরেজ থাকে, সেখান থেকে জল উপর থেকে নিচে ফ্লো করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট ওয়ার্ক। এবার নিচে পড়ার সময় নিচে একটা টারবাইন থাকে, তার দাঁত থাকে। তাহলে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা এই যে উপর থেকে নিচে আসবে, এটা গ্র্যাভিটেশনাল এনার্জি কমছে, তারপরে গ্র্যাভিটেশনাল এনার্জি কমছে মানে পোটেনশিয়াল এনার্জি কমছে, কিন্তু কি বাড়ছে? ওর কাইনেটিক এনার্জি বাড়ছে, দ্য কাইনেটিক এনার্জি অফ ওয়াটার। জলের এই গতিশক্তি টারবাইনের গতিশক্তিতে পরিণত হচ্ছে, কারণ এই জলের ধাক্কায় টারবাইনটা ঘুরছে। এই টারবাইন ঘোরার ফলে বাকি টারবাইনের পর থেকে পরের কাজটা তো সেম, মানে স্টিম ইঞ্জিনের সঙ্গে, মানে কি বলবো, মানে ইলেকট্রিসিটি তৈরি হওয়ার মূল জিনিসটা তো টারবাইন। টারবাইন ঘুরে তারপর সেখান থেকে বাকি প্রসেসটা সেম, কিন্তু এই যে টারবাইনকে ঘোরাতে কি ব্যবহৃত হবে সেইটাই হচ্ছে মানে সেটাই হচ্ছে জলশক্তি, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, ইভেন বায়ু বিদ্যুৎ। ঠিক আছে, মানে আমাদের বাইরে থেকে ফুয়েলটা লাগে কি কারণে? না টারবাইনটাকে ঘোরাতে হবে। সেটা জল দিয়ে ঘোরালে হাইড্রো ইলেকট্রিক, কয়লা দিয়ে জলকে গরম করে সেই স্টিম দিয়ে ঘোরালে সেটা হয়ে যাবে স্টিম ইঞ্জিন এবং তাপ বিদ্যুৎ। বায়ু দিয়ে ঘোরালে সেটা হয়ে যাবে বায়ু বিদ্যুৎ। ঠিক আছে, তো মূল বিষয় হচ্ছে জল একটা এজেন্ট, তার গতিশক্তি, সেটা দিয়ে টারবাইন ঘুরিয়ে আমি ইলেকট্রিসিটি পাবো। ঠিক একই রকম ভাবে এই যে আয়ন গ্রেডিয়েন্ট যারা একদিক থেকে আরেক দিকে ফ্লো করছে, যেমন জল ফ্লো করছিল গ্র্যাভিটির মাধ্যমে, সেরকমই H প্লাস আয়ন ফ্লো হচ্ছে বিকজ অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড এন্ট্রপিক পুশ। এই ফ্লো হয়ে ও একটা টারবাইন ঘোরাচ্ছে। কি সেই টারবাইন? ওই যে এটিপি সিনথেস। এই টারবাইন ঘোরার ফলে শক্তি উৎপন্ন হচ্ছে, যেটা একটা এটিপির মধ্যে স্টোরড অবস্থায় থাকছে। তাহলে NADH, H প্লাস গ্রেডিয়েন্ট এবং এটিপি একে অন্যের সঙ্গে
একটা ভালো টিম বানিয়ে কাজ করছে, যার ফলে আমরা মানে এনার্জি পাচ্ছি, এনার্জি সাপ্লাইটা মানে আনডিস্টার্ব আনইন্টারাপ্টেড অবস্থায় থাকছে, এবং এনার্জি স্টোরেজের এটাও একটা ভালো মানে এজেন্ট, দা H+ ion gradient across the membrane. Now, energy and mass cost of a bacterial cell duplication. এটা একটা ব্যাকটেরিয়া, যার বডি পার্টের মধ্যে কি কি আছে? এনভেলাপ আছে, ফ্ল্যাজেলা পিলি আছে, যেগুলো দিয়ে মানে মুভ করছে ও, সাইটোসল তো থাকবেই, রাইবোজোম আছে, নিউক্লিওয়েড আছে, নিউক্লিয়াসের ব্যাকটেরিয়াল ভার্সন। তা স্টেপ বাই স্টেপ যখন একটা ব্যাকটেরিয়া থেকে দুটো ব্যাকটেরিয়া হয়, তখন একটা সেল ডিভিশনে আর কি কতটা কি পরিমাণ কি লাগে। So together with a few inorganic ions like phosphate, sulfate and ammonia, তাহলে ব্যাকটেরিয়াটা প্রথমে কিছু কার্বন খাবার খায়, ঠিক আছে? It requires some carbon in the form of organic nutrient বা কার্বন ডাই অক্সাইড নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই কার্বনের সঙ্গে ও কিছু ইনঅর্গানিক মেটেরিয়াল যোগ করে, ফসফেট, সালফেট, অ্যামোনিয়া। তারপর রান্না বান্না হয়, মানে এটা তো রান্নার ফুয়েল। অনেক সময় ফুয়েলের জন্য অনেকে ইনঅর্গানিক কিছু মেটেরিয়ালও অ্যাকসেপ্ট করে কোনো সেল, তখন সেটাকে বলে অটোট্রফি। আর একদম যদি অর্গানিক নিউট্রিয়েন্ট নেয় তাহলে সেটাকে বলে হেটেরোট্রফি, কারণ এটা একটা প্রাণী আর মেটেরিয়াল নিচ্ছে অর্গানিক। আবার অটোট্রফি হচ্ছে একটা মানে প্রাণী মানে ব্যাকটেরিয়া, কিন্তু ও ইনঅর্গানিক এনার্জি সোর্স নিচ্ছে, সো ইট ইজ অটোট্রফি। আর ফটোট্রফি কখন? যখন ও লাইট ডাইরেক্টলি অ্যাকসেপ্ট করছে। কোনো ব্যাকটেরিয়া করে, কেউ করে না। তো ডিপেন্ডিং অন হোয়াট ইট ইজ অ্যাকসেপ্টিং ফর রেগুলার অ্যাক্টিভিটি, there are 3 types: heterotrophic, autotrophic and phototrophic. আচ্ছা, এই তো গেল ফুয়েল। আচ্ছা, ফুয়েলের পর ফুয়েলিং প্রোডাক্টস। আফটার দ্য ফুয়েলিং প্রোডাক্টস, প্রথম স্টেপে এই যে ইনঅর্গানিক মেটেরিয়াল যেগুলো দরকার বলছিলাম, ফসফেট, সালফেট, অ্যামোনিয়া, তো ফুয়েলগুলো কালেক্ট করে তার সঙ্গে ফসফেট অ্যাড হয়ে হয় হচ্ছে ফুয়েলিং প্রোডাক্টস। হোয়াট আর দ্য ফুয়েলিং প্রোডাক্টস? মানে ফুয়েলিং এর পর যে প্রোডাক্টগুলো ইমিডিয়েট তৈরি হয়, ফার্স্ট স্টেপ 1, এটিপি তৈরি হয়, আয়ন গ্রেডিয়েন্ট তৈরি হয়। যতগুলো এনার্জি স্টোরেজ করেছি তার মধ্যে দুটো। এবার কিছু প্রাথমিক মেটাবোলাইট তৈরি হয়, মানে মেটাবলিজম হয় প্রাথমিক মেটাবোলাইট। যেমন প্রাথমিক মেটাবোলাইট মানে কি? জাস্ট আগের স্টেজ, মানে প্রিকারসার। অ্যাকচুয়াল মেটাবলিজম প্রোডাক্ট তো সুগার, অ্যামিনো অ্যাসিড, এইগুলো তার ঠিক আগের স্টেপ, মানে যেগুলোকে কম্বাইন করে এগুলো তৈরি হবে। যেমন গ্লুকোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ, পেন্টোজ, সিউডোহেপচুলোজ, এরিথ্রোজ। এবার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এগুলোই স্পেসিফিক, এগুলোই হয়। এই যে সব লম্বা লম্বা নাম, অক্সোগ্লুটারেট, সাকসিনাইল, কোএনজাইম, এই টাইপের। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 ইন অল। 10টা প্রিকারসার মেটাবোলাইট তৈরি হয় এবং NADPH তৈরি হয়, যেটা মানে NADPH থেকে NADP হবে, হয়ে ওই হাই এনার্জি ইলেকট্রন রিলিজ করবে। তাহলে এই হচ্ছে আমাদের কি বলবো, মানে এগুলো হচ্ছে আমাদের গ্যাস সিলিন্ডার। আর মাঝের এই জিনিসগুলো হচ্ছে রান্না করার আগে যে সব নুন হলুদ মেখে সব মেটেরিয়াল রেডি করে, এগুলো হচ্ছে সেইটা। তারপর সালফেট, অ্যামোনিয়া ইত্যাদি অ্যাড হয়। দিস প্রসেস ইজ কল্ড বায়োসিনথেসিস, কারণ এটার ফলে ফাইনাল বিল্ডিং ব্লকগুলো তৈরি হয়, অর্থাৎ 8 molecules of fatty acid, 25 molecules of sugar, 21 molecules of amino acid and 8 nucleotides.
এদের পলিমারাইজেশন হয়ে, এগুলো মলিকিউলস, আফটার পলিমারাইজেশন দে বিকাম ম্যাক্রোমলিকিউলস। তাহলে ফ্যাটি অ্যাসিড থেকে হবে লিপিড এবং লাইপোপলিস্যাকারাইড। এই নাম থেকেই বোঝা যাচ্ছে যে লাইপোপলিস্যাকারাইড মানে এটা তৈরি করতে সুগারেরও দরকার। আচ্ছা, সুগার থেকে পলিমারাইজেশন হয় কি হবে? গ্লাইকোজেন হবে। অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন হবে। মুরেইন একটা ইন্টারমিডিয়েট প্রোডাক্ট যেটা সুগার থেকেও হয় এবং অ্যামিনো অ্যাসিডও দরকার পড়ে। মানে মুরেইনটা একটু অ্যামিনো অ্যাসিড গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ সুগার গ্রুপ। আর নিউক্লিওটাইড থেকে আরএনএ ডিএনএ, সেখান থেকে ফাইনাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, পলিমার গুলোর অ্যাসেম্বলি হচ্ছে। আচ্ছা, এবার এই যে ব্যাকটেরিয়ার যে এনভেলাপ, সেখানে অবশ্যই লিপিড থাকতে হবে, তাই লিপিড আছে। এবং এই ধরনের আরেকটা মেটেরিয়াল হচ্ছে লাইপোপলিস্যাকারাইড, তাই সেটাও থাকতে হবে। তার সঙ্গে কি থাকে? প্রোটিন থাকে, লিপিড প্রোটিন লিপিড এরকম থাকে স্ট্রাকচার। সুতরাং প্রোটিনও থাকে এনভেলাপের মধ্যে। আচ্ছা, ইনক্লুশন মানে ভেতরে যে একটু একটু ঢুকে আছে এই জিনিসগুলো। এবং সেলের ভেতরকার খাবার যেটা স্টোর থাকে, সো দ্যাট ইজ অবভিয়াসলি গ্লাইকোজেন। আচ্ছা, এবার প্রোটিনের ব্যাপারটা দেখ। সেলের সর্বত্র উপস্থিত, এনভেলাপে আছে, ফ্ল্যাজেলাতে আছে, পিলিতে আছে যেগুলোতে সাঁতার কাটবে, সাইটোসলের মধ্যে আছে, রাইবোজোমেও আছে, নিউক্লিয়েডেও আছে, সর্বত্র আছে। ঠিক আছে, খাবারটাই শুধু গ্লাইকোজেন দিচ্ছে, বাকি সবকিছু ডিউ টু প্রোটিন। আচ্ছা, RNA it is present in the cytosol as well as in the ribosome. DNA present in the nucleoid. Obviously, DNA is related to the nucleus. তাহলে এই যে এরা অ্যাড হলো, ফুয়েল হলো, প্রোডাক্ট হলো, একটা সেল ডিভিশনের জন্য ঠিক এই কটাই মলিকিউল দরকার। এদের কম্বিনেশন হলো, ফাইনাল বডি স্ট্রাকচার হলো, হয়ে সেলের মানে প্রপার ডিভিশনটা হলো। তাহলে দিস ইজ দ্য এনার্জি কস্ট, এনার্জি আর মাস বাজেট ফর দ্য সেলুলার ডিভিশন অফ আ ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে সেল এনার্জেটিক্স এতটাই। এর পরের ক্লাসে আমরা আরো অন্যান্য অ্যাক্টিভিটির জন্য কি ধরনের এনার্জি রিকোয়ারমেন্ট আছে বা বাজেট কেমন আছে সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে ডিসকাস করব।